guys, welcome and welcome back to my channel স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিই। তো নর্মালি আমি এর আগে যতবারই কোয়েশ্চেন অ্যান্সার ভিডিওগুলো করেছি, আমি ইনস্টাগ্রামে নর্মালি একটা হয় না Q&A টাইপের, যেখানে তোমরা প্রশ্ন করলে আমি দেখতে পাবো যে কে কী প্রশ্ন করেছে এবং আমি সেইভাবে অ্যান্সার করতাম, মানে তাদের নাম নিয়ে নিয়ে। ধরো XYZ কোয়েশ্চেন করেছে, এরা এটা জিজ্ঞেস করেছে। তো সেই সময় সেই ভিডিওগুলোতে আমি কোনোরকম কোনো নেগেটিভ কোয়েশ্চেন, কোনোরকম কোনো হেটফুল জিনিসপত্র একদমই পাইনি, তাই আমি খুব লাকি ভাবতাম নিজেকে। বাট এবছর মানে এবারে আমার প্ল্যান ছিল যে ব্যাপারটাকে একটা এমনভাবে করবো যাতে আমি কারোর নাম দেখতে পাবো না, তো যার যা মনে আছে সে সেভাবে কোয়েশ্চেন করতে পারে কোনো ভয় না পেয়ে। বাট আমি এতদিন জানতাম হয়তো আমার কোনো হেটার্স নেই, বাট আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যেটাই বলতে পারো, আমার প্রচুর হেটার্স আছে। সেটা এই কোয়েশ্চেন অ্যান্সার ভিডিওতে মানে করার সময় জানতে পারলাম। তো যেহেতু ব্যাপারটা একদমই অ্যানোনিমাস ছিল, আমি জানতে পারবো না কারা লিখছে, কে কী প্রশ্ন করছে, জাস্ট কোয়েশ্চেন্সগুলো শো আপ হচ্ছে এঞ্জেল অ্যাপটার মাধ্যমে। আমার প্রচুর হেট কোয়েশ্চেন্স এসেছে। নট অনলি হেট কোয়েশ্চেন, ইট ওয়াজ লাইক পার্সোনাল অ্যাটাক, লাইক রিলেশনশিপ নিয়ে কমপ্লেন্স, আমার শো অফ নিয়ে অনেকে কমপ্লেন্স করেছে, যেটা আমি নিজেও জানি না আমি কখন কি শো অফ করি। হ্যাঁ, একটা লিপস্টিক পরেছি, কালারটা দেখালাম, সেটা যদি কাইলির হয়, মানে এটাকে যদি শো অফ মনে হয় তাহলে কিছু করার নেই। সো দেখ, এরকম প্রচুর নেগেটিভ জিনিসপত্র আমার এসেছে, অনেক কিছু এসেছে। আমি বলছিলাম ম্যাক্সিমাম প্রচুর পজিটিভ কোয়েশ্চেন্সই এসেছে, কিন্তু তার মধ্যেও কিছু নেগেটিভ এসেছে, একেবারে আসেনি সেটা নয়। বাট এটা স্পন্দন, এটা শুভাগতার চ্যানেল, অনিন্দর চ্যানেল, এখানে নেগেটিভিটির কোনো জায়গা নেই। তো আমি পাবলিসিটির জন্য বা ভাইরাল হওয়ার জন্য নেগেটিভ কোয়েশ্চেনগুলোকে উঠিয়ে আমি সেগুলোর রিপ্লাই দেব, ঝগড়াঝাটি অশান্তির মতো খুব ডিপ্রেশন ফিল করছি এইসব তোমাদের বলবো নো, সেটা কখনোই হতে পারে না, হবেও না ইন ফিউচার। বিকজ আমি মনে করি ডিগনিটি মেনটেন করে কোনো কিছু করার মধ্যে যেটা আনন্দ আছে সেটা চিপ পাবলিসিটি স্টান্টে নেই। তাই যারা যেসব স্পাইনলেস মেরুদণ্ডহীন মানুষগুলো এইসব বাজে কোয়েশ্চেন্সগুলো করেছিল বা মন্তব্যগুলো করেছিল পর্দার আড়ালে থেকে, তাদেরকে বলবো যে সরি, তোমাদেরকে আর টাইম দিতে পারলাম না। এই যেটুকুনি ভিডিও শুরুতে বললাম এটুকুনি থাক। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এত হেট করার জন্য, কারণ আমি মনে করি আমি জীবনে কিছু একটা করছি, তার জন্যই হেট্রেটটা পাচ্ছি অবভিয়াসলি। কারণ যখন কোনো মানুষ ওপরে ওঠে, কিছু সংখ্যক মানুষ থাকে তাকে নিচে নামানোর জন্য। সো ইটস ফাইন। অ্যান্ড টু মাই অল হেটার্স, কিপ হেটিং মি, আই লাভ ইউ সো মাচ। অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল, আমাকে, অ্যান্ড জ্বলতে থাকো। তো চলো এবার শুরু করা যাক কার কি প্রশ্ন এসেছে এবং সেইগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা। যেহেতু কোয়েশ্চেন আনসার ভিডিও, আমি খুব ইন ডিটেইলে উত্তর দেবো সব কিছু, তাই গ্র্যাব ইউর কফি, স্ন্যাক্স অ্যান্ড এনজয় দিস ভিডিও। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা এসেছে আমার কাছে, দি প্লিজ টেল আস দ্য কস্ট অফ ইউর নিউ হোম, ইফ নট এক্স্যাক্ট ওয়ান দেন অ্যাট লিস্ট অ্যান অ্যাপ্রক্সিমেট আইডিয়া অফ ইট প্লিজ। সো আমরা যখন আমাদের ফ্ল্যাটটা কিনেছিলাম, অ্যান্ড মানে সমস্ত কিছু যতটা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট অনুযায়ী যে প্রাইস, সব কিছু নিয়ে আমার নিয়ার অ্যাবাউট 1 crore মতো আমাদের দুজনের লেগেছে আমাদের বাড়ির পিছনে, প্লাস তারপরে রেজিস্ট্রেশন, ইন্টেরিয়ার, সেগুলো সমস্ত কিছু আলাদা। নেক্সট কোয়েশ্চেন একজন জিজ্ঞেস করেছে, দিদি আমি বসিরহাট থেকে বলছি, অনেক বছর আগে তোমার সাথে ডান্স প্রোগ্রামে দেখা হয়েছিল, তো সত্যিই তুমি খুব সুন্দর ডান্স করো, থ্যাংক ইউ সো মাচ। তাই জানতে চাই তুমি এখনও ডান্স করো নাকি অন্য কিছু করো? ওয়েল, ডান্স একদমই করার সময় পাই না। যে প্রফেশনালি যে একটা ডান্সের কেরিয়ার আমার ছিল, সেটা আমার চাকরি পাওয়ার পর থেকে আমি একদমই কন্টিনিউ করতে পারিনি। এখনই টুকটাক কোনো প্রোগ্রামে, মানে আমাদের যেমন সোসাইটির ইভেন্ট হলে তখন প্রোগ্রাম করলাম, তো ওই টাইপের করি, বাট প্রফেশনালি ডান্সিং কেরিয়ার একদমই ছেড়ে দিয়েছি। আর এখন কি করছি জানতে গেলে তো অবভিয়াসলি প্লিজ ফলো মাই ভ্লগস, তোমরা দেখতেই পাবে যে আমি এখন VLCCতে অ্যাজ আ মেকআপ মাস্টার ট্রেনার হিসেবে কাজ করছি, এবং VLCCতে আমার এটা 9th ইয়ার। তো ইয়েস, নেক্সট ইয়ার আমার 10 বছর হতে চলেছে VLCCতে। আমি সুপার এক্সাইটেড ফর দ্যাট। সো ইয়া, পরের কোয়েশ্চেন, একটা ফাউন্ডেশন সাজেস্ট করো যেটা ম্যাট ফিনিশ দেবে না, ফেসটা গ্লো করবে।
যদি একটু এক্সপেন্সিভ চাও দেন ডেফিনেটলি গো ফর নার্সের ফাউন্ডেশন অসাধারণ গ্লো করে। অ্যান্ড যদি বাজেট ফ্রেন্ডলির মধ্যে চাও দেন আমি বলবো কে বিউটির ফাউন্ডেশন ভীষণ হাইড্রেটিং অ্যান্ড বেস্ট ফর উইন্টার সিজন। পরের প্রশ্ন, বেস্ট ক্লেন্সার ফর গ্লোয়িং স্কিন। তো গ্লোয়িং স্কিনের জন্য কোনো ক্লেন্সার অ্যাকচুয়ালি কাজ করে না, বিকজ ক্লেন্সারের কাজই হচ্ছে মুখের ভেতর থেকে ময়লা, তেল, যাবতীয় যা কিছু আছে সব কিছু বের করে দেওয়া, এবং ইনফ্যাক্ট ময়েশ্চারাইজারও বের করে দেয়, মানে স্কিনের যে ন্যাচারাল ময়েশ্চার থাকে সেটাও বেরিয়ে যায়। তো ক্লেন্সার কখনোই রিজন হতে পারে না ফর গ্লোয়িং স্কিন। গ্লোয়িং স্কিনের জন্য রিজন হয় হচ্ছে তোমার সেরাম বা নাইট ক্রিম, তোমার ডেলি ফুড হ্যাবিট, তোমার ওয়াটার ইনটেক, তো এইগুলো খুব ম্যাটার করে ফর আ গ্লোয়িং অ্যান্ড হেলদি স্কিন। বাট যদি বলো বেস্ট ক্লেন্সার, যেটা পার্সোনালি আমি ইউজ করি ডট অ্যান্ড কির ক্লেন্সার্স খুব ভালো, অ্যান্ড টনি মলি ডেফিনেটলি। পরের প্রশ্ন, তুমি কত ইয়ার্সে বিয়ে করেছিলে? তো আমার যখন 23 বছর বয়স, এক্স্যাক্টলি 23 বছরে আমি বিয়ে করেছিলাম 2021 1st ডিসেম্বর। পরের প্রশ্ন হচ্ছে, সাজেস্ট মি টোনার ফর গ্লাস স্কিন। ওকে, টনি মলির এই ওয়ান্ডার টোনারটা ঠিক আছে, অসাধারণ, খুব ভালো। আমি স্কিন কেয়ার নিয়ে ইন ডিটেল ভিডিও করবো, তো আমি অবভিয়াসলি সব কিছু আবার বলে দেবো। নেক্সট প্রশ্ন, উইড ইউ ওয়ান্না নো হু হ্যাজ আ ক্রাশ অন ইউ? ডেফিনেটলি, ওয়াই নট? কে শুনতে না চায় যে কার ওপর আমার ক্রাশ আছে? ডেফিনেটলি আমি জানতে চাই কাদের ওপর কাদের আমার ওপর ক্রাশ আছে, তো অবভিয়াসলি আমি জেনে খুশি হব। নেক্সট, ইউর অল ভিডিও লুকিং বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। এই ছোটো ছোটো পজিটিভ কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে, মানে কোনো কোয়েশ্চেন্স নেই, কিছু নেই, জাস্ট আ স্মল অ্যাপ্রিসিয়েশন রিয়েলি মিনস আ লট। নেক্সট, এটা একটা অদ্ভুত প্রশ্ন, এটা প্রশ্নও না, ইটস লাইক আ স্টেটমেন্ট আই গেস। मेरा पीएफ तुझे पसंद करता है, बस तेरी बात करता रहता है। I really don't know. Please inbox me on WhatsApp or Instagram. কারণ I really don't know এটা কে, কার বিএফ যে আমাকে নিয়ে এত অবসেসড আছে, অ্যান্ড ডেফিনেটলি আমি তাকে বলবো যে আমার প্রতি অবসেশন সরিয়ে নিজের গার্লফ্রেন্ডের দিকে মন দাও। ওকে, নেক্সট একটা প্রচুর বড় এবং অনেকগুলো কোয়েশ্চেন্স এসছে। এইখানে যতগুলো কোয়েশ্চেন্স আছে সেগুলোর অনেক রিপিটেশনও আছে, তো আমি একবারে অ্যান্সারগুলো দিয়ে দেবো সবাইকে। আই ওয়াচ ইউর ইচ অ্যান্ড এভরি ভ্লগস। অনেক সময় লেট হয়ে যায় দেখতে, বাট তাও দেখি। তোমাদের ভিডিওগুলো দেখলে বেশ একটা পজিটিভ ভাইব পায়। অ্যাজ ইউজুয়াল তোমাকে তো ভালো লাগেই, সাথে অনিন্দদাকেও। দাদার জন্য ব্লগগুলো আরও ফানি আর ভালো হয়েও যায়। তোমাদের দুজনের খুনসুটিগুলো বেশ ভালো। তোমরা এভাবেই থেকো সারা জীবন। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না আমি কি বলবো। আই গেস এটা মনশ্রী হতে পারে, বিকজ মনশ্রী আমার মানে ইউটিউব জার্নিতে প্রচুর ফ্রম দ্য বিগিনিং প্রচুর সাপোর্ট করেছে, মোরাল সাপোর্ট যেটা সবসময় দরকার হয়, মানে ফিজিক্যাল প্রেজেন্স না থাকা সত্ত্বেও যে শুধুমাত্র একটা ছোট কমেন্টে আমাকে বুস্ট আপ করা বা আমাদের চ্যানেলকে বুস্ট আপ করার যে চেষ্টা মনশ্রী করে, আমি অনেক থ্যাঙ্কস। আর যদি মনশ্রী না হয়ে থাকো, যে এটা লিখেছো তাকে আমি মন থেকে অনেক থ্যাঙ্কস বলবো, বিকজ ইটস রিয়েলি মোটিভেট আস, বোথ অফ আস। জব সামলে, ফ্যামিলি সামলে, ডেলি ভ্লগ দেওয়া, তার সাথে রিল কন্টেন্ট শ্যুট করা, ব্র্যান্ডের সাথে কাজ করা, নট অ্যান ইজি টাস্ক। এটা যতক্ষণ এই প্রফেশনে আসছিলাম ততক্ষণ আমি সত্যি জানতাম না, বাট এখন এই প্রফেশনে এসে আমি জানি ইটস রিয়েলি টাফ, অ্যান্ড তার মধ্যে ছোটো অ্যাপ্রিসিয়েশনগুলো ইট রিয়েলি মিনস আ লট। দেন কন্টিনিউয়েশনে, বাট আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স। নাম্বার 1, প্রি ব্রাইডাল কি কোনো ফেশিয়াল করিয়েছিলে? সো বেসিক্যালি আমি কোনো দিনই খুব একটা পার্লার পার্সন নই। আমি জাস্ট বিয়ের আগে হেয়ার কালার অ্যান্ড স্পা করিয়েছিলাম, বাট স্কিনের ক্ষেত্রে আমি কোনো দিন কোনো রকম ট্রিটমেন্ট সাচ অ্যাজ ফেশিয়ালস, কেমিক্যাল পিলিং, মাইক্রোডার্মা, কোনো কিছু, হাইড্রা ফেশিয়াল কিচ্ছু করাইনি। বিকজ আমার মনে হয় ডেইলি যদি তুমি প্রপার স্কিন কেয়ার করো, প্রপার প্রোডাক্ট ইউজ করো, তাহলে আলাদা করে একটা স্কিন ফেশিয়াল বা কিছু খুব একটা এফেক্ট করে না।
অ্যান্ড বিয়ের আগে তো আমি আরোই করিনি, কারণ বিয়ের আগে আমি অন্যান্য তত্ত্ব সাজানো জিনিসপত্র নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়েছিলাম। আমার তার সাথে চাকরিও কন্টিনিউশনে চলছিল। আমি জাস্ট বিয়ের 10 দিন আগে থেকে ছুটি পেয়েছিলাম। সো ইন দোজ 10 days আমি সম্পূর্ণভাবে বিজি হয়ে গেছিলাম বিয়ের কাজকর্মে। তো বিয়ের আগে আমি কোনো কিছুই করাইনি। আচ্ছা, দেন নাম্বার 2, আইল্যাশ এক্সটেনশন করতে গেলে কি খুব লাগে? কস্টিং কেমন? আর আয়ের কোনো প্রবলেম হয় না তো? সো আইল্যাশ এক্সটেনশন একদমই কোনো পেইনফুল প্রসিজার নয়। এটা জাস্ট ল্যাশকে নিয়ে তোমার ল্যাশে স্টিক করানোর মতো ব্যাপারটা, যেটা একদমই মানে এতটুকু পেইনফুল তো একদমই নয়, খুব রিল্যাক্সিং। তুমি বুঝতেও পারবে না যে তোমার মানে ল্যাশ এক্সটেনশন কখন ফিনিশ হয়ে গেল। অ্যান্ড কস্টিং হচ্ছে, আমি অ্যাক্রোপলিস থেকে করিয়েছিলাম, আই গেস মাইনেল থেকে। তো ওখান থেকে আমি যখন করিয়েছিলাম আমার বোথ আইজ মিলিয়ে 4,000 টাকা নিয়েছিল। এখন কারণ আমি লাস্ট করিয়েছিলাম এটা বিয়ের সময়তে, এই একটাই জিনিস আমি বিয়ের সময় করিয়েছিলাম, ল্যাশ এক্সটেনশন আর নেল এক্সটেনশন। তো ল্যাশ ছিল 4,000 টাকা আমার মনে আছে, বাট রিসেন্ট ডেজে আমি একদমই করাইনি। সো আমার অতটা আইডিয়া নেই যে এখন মার্কেটে কিরম চার্জ চলছে। আর আইয়ের কোনো প্রবলেম হয় না তো? ডেফিনেটলি হয় না যদি প্রপার মেনটেন করো। অবভিয়াসলি যখন ল্যাশ এক্সটেনশন থাকবে তখন যদি তুমি রাব করো তোমার আই প্রচণ্ড জোরে, বা ল্যাশগুলোকে টেনে টেনে খোলার চেষ্টা করো, দেন ডেফিনেটলি সেটা ইনফেকশন হবেই তোমার চোখে, বাট ইন জেনারেল কোনো রকম প্রবলেম হয় না। থার্ড কোয়েশ্চেন, তোমার আর অনিন্দদার রিলেশনটা কি ফার্স্ট থেকেই তোমার বাড়ির লোক মেনে নিয়েছিল? কোনো প্রবলেম হয়নি? বাই গড গ্রেস, তোমাদের সবার ভালোবাসায়, ইয়েস, আমার এবং অনিন্দর রিলেশনশিপটা প্রথম থেকে আমার দুই বাড়িরই সবাই মেনে নিয়েছিল খুব ভালোভাবে। তাই জন্য আমরা ডেটিং লাইফটাও খুব ভালো এনজয় করেছি, অ্যান্ড কোনো রকম প্রবলেম একদমই হয়নি। আমার বাবা একটু মানে অফেন্ডেড ছিল বিয়েটাকে নিয়ে, কারণ আমি সেই সময় আমার কেরিয়ারের খুব পিকে ছিলাম। আমি কোচিনে জব করছিলাম, তার সাথে আমার মডেলিং কেরিয়ার শুরু হয়েছিল, কিছু কিছু মুভিজ সিরিয়ালসের অফার্স আসাও শুরু হয়েছিল অ্যাট দ্যাট টাইম। তো বাবা বলছিল আরেকটু দাঁড়িয়ে যা, আর কয়েক বছর পরেই করিস, সবে তো 23, এত তাড়াহুড়োর কী আছে। বাট আমি বলেছিলাম যে যখন আমি একটা আমার মনের মানুষকে পেয়ে গেছি তাহলে দেরি করবোই বা কেন, শুভস্ত্র শীঘ্রম। আর আমার সব কিছু লাইফে খুব তাড়াতাড়ি হয়েছে, মানে আমি চাকরিও পেয়েছি খুব তাড়াতাড়ি, বিয়েও করেছি খুব তাড়াতাড়ি। তো তাই জন্য আমি আর দেরি না করে আমি বাবাকে বললাম যে না চলো, চাকরিও যখন তাড়াতাড়ি শুরু করেছে বিয়েটাও করে নি। আর যেহেতু দুই বাড়িতে কোনো প্রবলেম ছিল না, তো এটা কোনো মেজর ইস্যুস হয়নি, খুব ভালোভাবেই দুই বাড়ি মেনে নিয়েছিল, অ্যান্ড ইয়েস, উই গট ম্যারিড। ফোর্থ কোয়েশ্চেন, একটা ছেলের সাথে রিলেশনশিপে যাওয়ার সময় বা ইফ ইউ অলরেডি এন্টার্ড ইনটু দ্যাট রিলেশন, তার মধ্যে কী কী দেখা উচিত, লাইক কোয়ালিটিস? ওয়েল, এটা এটা না আমাকে অনিন্দ শিখিয়েছিল একটা জিনিস। আমি অনিন্দকে বারবার জিজ্ঞেস করতাম যে তুমি আমাকে কেন ভালোবাসো, মানে আমার মধ্যে তুমি কি দেখেছো, তোমার কেন পছন্দ হয়েছে? তো অনিন্দ একটা খুব ভালো অ্যান্সার দিয়েছিল এই প্রশ্নটার। অনিন্দ বলেছিল যদি আমার তোর মধ্যে কিছু দেখে তোকে পছন্দ হয় তাহলে এটা ডিম্যান্ডের মতো, মানে আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে আমি কিনে নিলাম। কাউকে যখন কেউ ভালোবাসে না, কেন ভালোবাসে বা কী কী কোয়ালিটিস দেখে ভালোবাসে এটা আসে না, ভালোবাসাটা জাস্ট হয়ে যায়। তখন কে ফর্সা, কে কালো, কে মোটা, কে রোগা, কে বেশি পয়সাওয়ালা, কার কম পয়সা, কে কোথায় চাকরি করে, কে কি জাত, ইট ডাজেন্ট ম্যাটার। ইট ডাজেন্ট ম্যাটার। যেটা অনলি জিনিস যেটা ম্যাটার করে সেটা হচ্ছে অনেস্টি, ভালোবাসা, লয়্যালটি অ্যান্ড দ্যাট রিলেশনশিপ। তো কোনো রকম কোয়ালিটিস আমি বলবো এরকম করে তো এটা কোনো লিস্ট হয় না বা চার্ট হয় না যে তোমার একটা ছেলের মধ্যে কারণ সবার একটা ডিম্যান্ড থাকে যে আমি কাউকে ভালোবাসবো, সে গুড লুকিং হতে হবে, টল হতে হবে, হ্যান্ডসাম হতে হবে, পয়সাওয়ালা হতে হবে। তো এটা কুমোরটুলিতেই একমাত্র পাওয়া যাবে। রিয়েল লাইফে এরকম কোনো আমরা নিজেরাও কেউ পারফেক্ট নই। আমি কি পারফেক্ট? একদমই নয়। তুমিও কি পারফেক্ট? নয়। তাহলে পারফেক্ট একটা মানুষকে পাবো এইটা খুব একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। যখন ভালোবাসা হবে মানুষটা যেন ভালো হয়, দ্যাট ম্যাটার্স আ লট। এবার মানুষটা ভালো হবে সেটা কি করে বুঝবে সেটা তোমার ওপর ডিপেন্ড করে। আমার যেমন ছিল যে আমি তাকেই ভালো মানুষ মনে করি যে মনের থেকে খুব খোলা হয়,
যে আমাকে এটা বলতে পারে যে শুভা তুই এটা করছিস, তুই তোর ভালো হবে, তুই এটা কর, তোকে এগিয়ে যাই, যে পজিটিভিটি, একটা মোটিভেশন দেওয়া। তো আমার কাছে সে ভালো মানুষ ছিলেন, যেটা অনিন্দ অবভিয়াসলি আমার জন্য সবসময় করে। টিল ডেট আমি যেটুকুনি আজ ইউটিউব করছি, যেটুকুনি সোশ্যাল মিডিয়াতে আমি দাঁড়িয়েছি, সম্পূর্ণ অনিন্দর জন্য। তো এইটাই দেখবে যে তোমার যে পার্টনার হবে সে যেন তোমাকে ইচ অ্যান্ড এভরি মোমেন্টে সাপোর্ট করে, ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক বলে, অ্যান্ড তোমার সাথে যেন লয়াল থাকে। দ্যাটস আ মেন থিং, লয়্যালটি। সব কিছু কম্প্রোমাইজ হতে পারে, বাট লয়্যালটি কখনোই কম্প্রোমাইজ করা যায় না। নেক্সট, তুমি যখন দাদার সাথে রিলেশনশিপে ছিলে, নেগেটিভ থটস মাথায় আসতো? ওয়েল, আমার আসতো না বলাটা একদম ভুল হবে, কারণ আমরা সবাই মানুষ, নেগেটিভ পজিটিভ নিয়ে আমাদের জীবন। অনেক নেগেটিভ থট আসতো, মাঝে মাঝে মনে হতো যে কি হবে, অনিন্দ আমার থেকে অনেক বেশি কোয়ালিফাইড, অনেক বড় চাকরি করে, সেখানে আমি একটা জাস্ট একটা ট্রেনার। তখন সেই মুহূর্তে আমি জাস্ট কোচিং অ্যাজ আ ট্রেনার হিসেবে কাজ করতাম। তো অনেক রকম নেগেটিভ থটস আসতো মাথায়, বাট আমি ওটাই বললাম যে ইট অল ম্যাটার্স যে তোমাদের দুজনের মধ্যে বন্ডিংটা কেমন। দুজন দুজনের সবসময় যেন একে অপরকে তুলবো বা ওপরে ওঠাবো এই চিন্তাটা মাথায় থাকে, কে কাকে নিচে দেখাবো এই চিন্তাটা যদি মাথায় থাকে, আমার মনে হয় সেই রিলেশনশিপটা কখনোই ওয়ার্ক করে। আমার যদিও এরকম নেগেটিভ থট আসতো, অনিন্দ সেটাকে প্রচণ্ড ইয়ার্কির ছলে উড়িয়ে দিত বা বলতো যে মানে তুই আমাকে আমি তোকে পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো এই ছোটো ছোটো জিনিসগুলোকে মানে নেগেটিভটাকে পুরো চেঞ্জ করে দিত। সো টাচ হুড বাই গড গ্রেস, তো আমি রিলেশনশিপে খুব একটা নেগেটিভিটি ফেস করিনি একদমই। তারপরে প্রশ্ন, আর তুমি যখন রিলেশনশিপে ছিলে তখন তো দাদা অলরেডি জব করতো মেবি, তখন যদি কোনো কারণে জব না থাকতো তাহলে কি দাদাকে বিয়ে করতে? এই কোয়েশ্চেনটা করাতে প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ আমি এরকম সিচুয়েশনে পড়েছি বলেই আই আস্ক ইউ। ডেফিনেটলি অনিন্দ জব করতো, অনিন্দ অনেক বছরই তখন অলরেডি জব করছে। এবার যদি জব না করতো তাহলে বিয়ে করতাম কিনা, এটা একটা কোয়েশ্চেন মার্ক ডেফিনেটলি। দেখো, আমি বলবো না, এটা কখনোই বাস্তবটাকে সবসময় বুঝে চলতে হবে। জব করাটা স্বামী স্ত্রী দুজনের জন্যই আজকালকার দিনে ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা ফেমিনিজমের কথা বলি, আমরা বলি ছেলে মেয়ে সবাই সমান, কিন্তু দায়িত্ব নেওয়ার সময় বা এক্সপেন্স করার সময় শুধু ছেলেরাই করবে, মেয়েরা কিছু করবে না, তাহলে তো ইকুয়ালিটি ব্যাপারটা ঠিক হয় না। সো আমার মনে হয় একটা রিলেশনশিপে যখন তুমি সেটা থেকে বিয়ের ব্যাপারটায় ঢুকবে, কারণ বিয়ে একটা হিউজ রেসপন্সিবিলিটি। বিয়ে মানে সারা জীবন তুমি মানুষটার সাথে কাটাবে, তোমার সমস্ত সুখ দুঃখ তোমরা একসাথে ভাগ করে নেবে। সো সেই মুহূর্তে দাঁড়িয়ে দুজনেরই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা ভীষণ দরকার আজকালকার দিনে দাঁড়িয়ে। তো ডেফিনেটলি যখন প্রেম করবে তখন তুমি একটা ভালোবাসার মধ্যে থাকবে, তখন তোমার এইসব চিন্তাভাবনা মাথায় আসবে না। রিয়ালিটি হিটস যখন তোমার মনে হবে যে না, এইবার আমাদের সম্পর্কটাকে একটা পরিণতি দিতে হবে। আমি বলবো যদি সেই সময় অনিন্দ জব না করতো, আমি তো বিয়েটা সেই মুহূর্তে করতাম না। আমি অনিন্দকে বলতাম আরও ট্রাই করা, আমি তাকে মোটিভেট করতাম, তাকে ইন্সপায়ার করতাম যে আমি তোমার জন্য ওয়েট করবো, ইউ ক্যান ডু ইট, আমি আছি তোমার সাথে, আমিও আর্ন করছি, তোমাকেও করতে হবে, তুমিও পারবে। এক নয়, দুই নয়, 3টে কোম্পানিতে ইন্টারভিউ করো, 3 বছর 4 বছর যেটা টাইম লাগে লাগুক, বাট দুজনের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা ম্যারিড লাইফে খুব দরকার, সব দিক থেকে দরকার। ঠিক আছে, আমি আর ইন ডিটেল এটাকে বলছি না, কারণ এটা নিয়ে বলতে গেলে একটা পুরো এপিসোড চলে যাবে। বাট এনিওয়েজ, আমার মনে হয় তুমি যখন এই সিচুয়েশনশিপে আছো, তোমার যে পার্টনার আছে তাকে তুমি মোটিভেট করো, তাকে তুমি এই টেনশনটা দিও না যে তুমি চাকরিটা না পেলে কী হবে, তুমি চাকরি না পেলে আমার বাড়ি থেকে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে, এইরকম তার উপরে কিছু প্রেশার তার উপর ক্রিয়েট করো না। তাকে মোটিভেট করো, তাকে বলো যে তুমি পারবে, তুমি চেষ্টা করো, ট্রাই টু ফাইন্ড আউট যে তুমি কেন হচ্ছে না, কোথায় তোমার ল্যাকিং, সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো। আর যদি একান্তই না হয়, তুমি যদি সেই মানুষটাকে রিয়েলি ভালোবাসো, দেন তুমি সেইভাবে দাঁড়াও যে তুমি তার দায়িত্ব নিতে পারবে বা তাকে সেই সম্মানটা দিতে পারবে। ঠিক আছে, তো এটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, তোমরা এই সিচুয়েশনটা কীভাবে ডিল করবে। বাট আমার মনে হয় ইয়েস, বিয়ের অবধি যখন যাবে একটা জিনিস, সেটাতে দুজনের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি ভীষণভাবে দরকার।
নেক্সট কোয়েশ্চেন, সেলফ ভিডিও কোন ক্যামেরাতে করো আর লাইট সেটআপের একটু দেখিও। সো সেলফ ভিডিও আমি যেটা শ্যুট করছি এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে আইফোন 15 প্রো। আমার মনে হয় আইফোন 15 প্রো ক্যামেরা দি বেস্ট, দি বেস্ট। তো আমার কাছে এটা ডিএসএলআর থেকেও বেশি। আর আমি একটা আমার রুম ট্যুর পুরো করবো যেখানে আমার মেকআপ সেট আপ এই সমস্ত কিছু লাইটিং প্রোডাক্ট অ্যান্ড এভরিথিং দেখাবো। তো স্টে টিউনড, আমি লাইট সেট আপ, ক্যামেরা সেট আপ, দেন এভরিথিং সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। নেক্সট কোয়েশ্চেন, তোমার পছন্দের ফুল কোনটি? খুব অদ্ভুত, লোকে অনেকের আছে গোলাপ, কেউ জুঁই ফুল পছন্দ করে। আমার পছন্দের ফুল হচ্ছে পদ্ম। আই লাভ লোটাস। তাই লোটাসের একটা আলাদাই সৌন্দর্য আছে যেটা আমার মনে হয় আমাকে প্রচণ্ড লোটাসের দিকে টানে। সো ইয়া, লোটাস ডেফিনেটলি। নেক্সট, তুমি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করো? একদম না। আমি অ্যাস্ট্রোলজি, জ্যোতিষবিদ্যা এসবে একদম বিশ্বাস করি না। আমি একটাই জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে উপরওয়ালা। আর সেকেন্ড হচ্ছে তোমার কাজ। তুমি যদি হার্ডওয়ার্ক করো, তুমি যদি মন দিয়ে কাজ করো, পৃথিবীর কারোর সাধ্য নেই তোমাকে আটকানোর, ঠিক আছে? আর ভগবান সবসময় চাইবে তোমরা বা আমরা সবাই যেন জীবনে গ্রো করি। ভগবান কোনোদিন কারোর পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে না। ঈশ্বর শুধু বলে তুমি খেটে যাও, ফলের আশা করো না, ফল তোমাকে ঠিক তোমার সময় দেবে। সো আমি এইগুলোতে বিশ্বাস করি। জ্যোতিষবিদ্যা, 4-5টা আংটি পড়া, এই স্টোন, না, আমি এইসব একদম বিশ্বাস করি না। नेक्स्ट क्वेश्चन, आपका फेवरेट कलर कौन सा है एंड आपका फेवरेट खाना कौन सा है? माय फेवरेट कलर इज ऑलवेज বেজ অ্যান্ড হোয়াইট। আমি আজকে হোয়াইট পরে বসেছি। সো ইয়া, আমি আমার প্রচণ্ড ফেভারিট কালার প্যালেটই হচ্ছে বেজ, নিউড, প্যাস্টেল শেডস। আমার ঘর বাড়ি থেকেও বুঝতেই পারছো, চারিদিকে দেখতে পাবে সাদা অ্যান্ড বেজ। অ্যান্ড ফেভারিট খানা হচ্ছে আমার লুচি অ্যান্ড আলুর তরকারি, সাদা আলুর চচ্চড়ি, পুরি অ্যান্ড সবজি, বাট ইন বেঙ্গলি স্টাইল। সো ইয়া, এইগুলোই ছিল বেসিক কোয়েশ্চেন্স। অনেকগুলো কোয়েশ্চেন তোমাদের বললাম রিপিটেশন ছিল ইন আওয়ার রিলেশনশিপ নিয়ে। অ্যান্ড অনেকে জিজ্ঞেস করেছিল আমার এবং অনিন্দর কীভাবে রিলেশনশিপ শুরু হয়েছিল। তো সেটা নিয়ে অলরেডি আমার আগের কোয়েশ্চেন অ্যান্সার ভিডিওতে আমি বলেই দিয়েছি, অনেকবার বলেছি যে আমাদের কীভাবে আলাপ, কীভাবে শুরু অ্যান্ড এভরিথিং। অনেকজন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি ভিএলসিসিতে কেরিয়ার কীভাবে শুরু করেছি, সেটাও আমি আমার কোয়েশ্চেন অ্যান্সার আগে বলেছি। সো ইয়া, দ্যাটস অল। আর এগুলো ছাড়াও ছিল প্রচুর নেগেটিভ কোয়েশ্চেন্স, অনেক কিছু ছিল যেগুলো নিয়ে আমি আলোচনা করতেই চাইছি না। বাট এনিওয়েজ, ইট ওয়াজ রিয়েলি ফান। তোমাদের এই সবার কোয়েশ্চেন অ্যান্সার ভিডিওগুলো মানে করলে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় তোমাদের সবার প্রশ্নের উত্তর দিচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা এত পজিটিভিটি, মানে আজকালকার টাইমে যেখানে সবাই সবাইকে শুধু হিংসের চোখে দেখে, কে কাকে কীভাবে নিচে নামাবো এই চিন্তাই করে, সেখানে আমার এত লোক আছে যারা আমাকে এত পজিটিভ ফিল করা, এত ভালোবাসা দেয়, তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। কারণ তারা ছাড়া আজকে আমি হতে পারতাম না, যে স্পন্দন হতে পারতো না। সো তোমাদের সকলকে স্পন্দনের পুরো পরিবারের তরফ থেকে অনেক অনেক থ্যাঙ্কস এবং ভালোবাসা। আজকের মতো কোয়েশ্চেন আনসার ভিডিওটাকে এখানে শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। কিপ লাভিং অ্যান্ড স্প্রেড লাভ। বাই।